হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট কেমিস্ট্রি। আমি তোমাদের তন্ময় স্যার কেমিস্ট্রির ক্লাসগুলো রেগুলার তোমাদের পেজে দিতে থাকবো, আমার ইউটিউব পেজে দিতে থাকবো। তো দেখো, ক্লাস 11-এর কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। আমি চ্যাপ্টারগুলো তো অফলাইনে আমার ব্যাচে পড়াচ্ছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখনকার দিনের পরীক্ষার যে সিস্টেম, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের যে সিস্টেম, এর অনেক সুবিধা আছে। কারণ আমরা যত কম্পিটিটিভ লেভেলের দিকে যাব, যেই মেন, যেই অ্যাডভান্স, নিট বা এনি আদার এন্ট্রান্স এক্সামিনেশন, সেখানে আমরা একটা জিনিস দেখব, সব এমসিকিউ বেস বা ম্যাক্সিমাম এমসিকিউ বেস কোশ্চেন। তাহলে আমাদের কোশ্চেন প্র্যাকটিস করাটা জরুরি। আমি এখন অফলাইনে আমার থিওরি পড়া চলছে, অনলাইনেও থিওরি পড়া চলছে অনেকের। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কি করব, ইউটিউব প্ল্যাটফর্মে কিছু এমসিকিউ বেস প্রবলেম আর তার সমাধান তোমাদের করব। তো ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে যে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচারে আমি 100টা বাছা বাছা কোশ্চেন বা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি সাজিয়েছি। সেই 100টা কোশ্চেনকে আমি 3টে বা 4টে ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তোমরাও চেষ্টা করবে, আমিও তোমাদেরকে করে দেব। প্রথম তোমরা ইউটিউব ভিডিওটা চলাকালীন পজ করবে, কোশ্চেনটা দেখবে, কোশ্চেন দেখার পরে তারপরে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। আফটার দ্যাট আমার সলিউশনটা তোমরা দেখবে। ওকে, চলো আজকের প্রথম কোশ্চেনে আমরা যাই। বলছে, প্রথম কোশ্চেন বলছে, ধরে নাও হিলিয়াম আয়নের প্রথম বোর কক্ষে আবর্তনরত একটি ইলেকট্রনের গতিবেগ v1। তাহলে হিলিয়াম আয়নের প্রথম বোর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ v1। যদি ওই ইলেকট্রনটি তৃতীয় বোর কক্ষে মানে তৃতীয় বোর কক্ষে v3 বেগে আবর্তন করে, তবে v3 ইজ টু v1 কত? তাহলে দেখো, আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করো, পজ করে প্রবলেমটা করার চেষ্টা করো, না পারলে আমার প্রবলেম সলিউশনটা দেখবে। চলো, আমরা n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে রাশিমালা বা সমীকরণ সেটা দেখেছিলাম। vn সমান 2 পাই z স্কয়ার বাই nh। এইবার দেখো, হিলিয়াম আয়নের ক্ষেত্রে z ইকুয়াল টু কত হচ্ছে? ফর হিলিয়াম প্লাস আয়ন z ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে বসাই। যদি আমি z এর মান না বসালেও হবে, যেহেতু ওভারঅল হিলিয়াম অ্যাটম বলেছে, তাই আমি জাস্ট না বসালেও হবে, বসালেও হবে। তাহলে প্রথম বোর কক্ষে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ v1 সমান 2 পাই, z এর মান কত? আমি এখানে 2 বসিয়েই দিলাম, স্কয়ার। z থাকলেও অসুবিধা নেই, কারণ আমরা অনুপাত বার করব, অনুপাত বার করা মানে কেটে কাটাকাটি হবে, বাই প্রথম কক্ষপথে n ইকুয়াল টু 1 ইনটু h, দ্যাট মিন্স শুধু h, দ্যাট মিন্স 4 পাই স্কয়ার বাই h। সিমিলারলি v3 সমান 2 পাই, z এর মান দেখো 2 ইন্টু 2 স্কয়ার বাই 3h। তাহলে আমরা কি কি পেলাম? v1 পেয়েছি, v3 পেয়েছি। এখন যদি অনুপাতটা কি বার করতে বলেছে, v3 ইজ টু v1, তাহলে আমি যদি v3 ভাই v1 করে দিই, তাহলে আসছে দেখো, এইখান থেকে কত পাচ্ছি গো? এইখান থেকে পাচ্ছি 4 পাই স্কয়ার বাই
3h। ওকে, তাহলে v3/v1 পাচ্ছি দেখো 4π² 3h, আর v1 এর ক্ষেত্রে পাচ্ছি 4π²/h। ওকে, এইবার আমি সিম্পল ক্যালকুলেশন করি। 4π² কেটে গেল, h কেটে গেল, তাহলে পড়ে থাকলো v3/v1 সমান 1/3। ওকে, অতএব কোশ্চেনে v3:v1 সমান 1:3। দ্যাট মিনস অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা অ্যান্সারের প্রবলেমটা বুঝতে পারবে, কিন্তু তার জন্য কি দরকার? এই যে ফর্মুলাটা, n তম কক্ষপথে আবর্তনরত কোনো পরমাণুর ইলেকট্রনের গতিবেগ, ফর্মুলাটা vn সমান 2πz²/nh, এটা জানতে হবে। ঠিক আছে, যারা আমার অনলাইন বা অফলাইন ব্যাচে আছো তারা আশা করি এই ফর্মুলাটা তোমাদের মনে আছে। এই হচ্ছে সমাধান। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলো দেখে নিই অ্যান্সার কি দিয়েছি। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাইলাইট হয়ে গেছে। ওকে, এইবার চলো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি না, নিম্নলিখিত কোন হাইড্রোজেন সদৃশ্য আয়নের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের সমান? দেখো নিম্নলিখিত, খুব বুদ্ধিদীপ্ত কোশ্চেন, নিম্নলিখিত কোন হাইড্রোজেন সদৃশ্য আয়নের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের সমান? একটু ভেবে নাও, ভিডিওটা পজ করো, পজ করে করার চেষ্টা করো, তারপরে আমি এক্ষুনি সলিউশনটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের ব্যাসার্ধ, দেখো বোর কক্ষের ব্যাসার্ধ n-তম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র হচ্ছে যে ফর্মুলা n²h²/4π² যেন জলের মতো মুখস্থ থাকে। ঠিক আছে, mz²। তাহলে rn = মানে n-তম কক্ষপথের ব্যাসার্ধ বলেছে n²h²/4π² mz²। তাহলে এটা হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ। হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন সদৃশ্য আয়নের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ সমান হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট অরবিট এর ব্যাসার্ধ কি হচ্ছে r1 অফ হাইড্রোজেন সমান কি লিখতে পারি? দেখো n1 হয়ে যাচ্ছে, প্রথম কক্ষপথ বলেছে মানে 4 হচ্ছে যে 4π², ইলেকট্রনের মাস আছে z = 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার 1 এটা। এইবার ভালো করে দেখো, অন্য কোন আয়নের ব্যাসার্ধ ক্যালকুলেশন করলে এটা আসবে? খুব ভালো করে দেখো, অন্য কোন আয়নের ব্যাসার্ধ ক্যালকুলেশন করলে এই মানটার সমান আসবে। কারণ কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের সমান হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ কি h²/4π² mz²। তাহলে এখন আমি দেখি যে হাইড্রোজেন পরমাণু ব্যতীত অন্য কোন আয়নের হাইড্রোজেন লাইক সিস্টেম বা হাইড্রোজেন সদৃশ্য আয়নের ক্ষেত্রে এই যে চারটে ডাটাকে আমি বসাই। ঠিক আছে, আমি একবারে করে দিতে পারি, বাট কেন ভেঙে করাচ্ছি তোমরা যাতে দেখে বুঝতে পারো। কিন্তু তোমরা যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের বা এক্সপার্ট হয়ে যাবে তখন একবারে করে দেবে অপশন দেখে। দেখো n², প্রথম বলছে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3। আমি যদি এইখান থেকে কনস্ট্যান্ট টার্ম গুলোকে আলাদা করে নিই, h²/4π² m, জেডটাকে বাদ দিলাম কারণ জেডটা কনস্ট্যান্ট টার্ম নয়, তাহলে n²/z। এখন দেখো n²/z টার্মটা যদি
1 হয়ে যায় কোনোভাবে, তাহলে বাকি পার্টটা কি আছে থাকবে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4। দেখো এখানেও এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4। তাহলে এই পার্টটা যদি 1 হয়ে যায় তাহলেই হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিট আর যে পরমাণু বা যে আয়নটার কথা বলেছে তার মানে অরবিটের সাইজ বা এ হয়ে যাবে কি একই হয়ে যাবে, কক্ষপথের ব্যাসার্ধ সমান হয়ে যাবে। তাহলে দেখো এখন এই অপশন গুলোর সঙ্গে ম্যাচ করি। n ইকুয়াল টু 2 হলে তাহলে n স্কোয়ার ইকুয়াল টু 4, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3, তাহলে 4 এর 3 হচ্ছে কার ক্ষেত্রে? অপশন এ এর ক্ষেত্রে। তাহলে হলো না। অপশন বি তে দেখি, অপশন বি তে দেখো n এর ভ্যালু কত হচ্ছে 2, 2 মানে n স্কোয়ার মানে 4, হিলিয়াম মানে 2, জেড এর ভ্যালু 2, তাহলে এইটা সমান 2 হচ্ছে। তাহলে আমার হতে হবে কত? 1, বাদ দিয়ে দিলাম। অপশন সি দেখি, n ভ্যালু কত বলেছে? 2, 2 মানে 2 স্কোয়ার হলে উপরে 4, n স্কোয়ার বাই জেড দেখো 2 স্কোয়ার হলে 4। বেরিলিয়ামের কত? বেরিলিয়ামের কত বলো? বেরিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে যে 4, তাহলে 4 বাই 4 যদি কেটে যায় তাহলে 1। দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানেও যদি করে দেখো এটা n স্কোয়ার, এইখানে দেখো অপশন ডি টা যদি করে থাকি n স্কোয়ার মানে 9 আর লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 3, তার মানে তোমার আলটিমেট 3 বেরোচ্ছে, 1 হচ্ছে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমি এটা বোর্ড লেভেলের পড়াচ্ছি, তার জন্য কি হচ্ছে এমসিকিউ গুলো ডিটেলস করে দেখাচ্ছি যাতে তোমরা তোমাদের মানে সলভ করার ক্ষমতাটা বাড়ে। আমি শর্টে করে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু শর্টে করছি না এই কারণেই তোমরা যাতে সলভ করো, কারণ প্রথম থেকেই শর্টে করব ভাবলে কিন্তু হবে না। আগে শিখে যাও, তারপরে শর্ট ট্রিক আমি যখন নিট জেইর মানে সিরিজ নিয়ে আসবো তখন আমরা শর্টে করব। চলো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন কোশ্চেন নাম্বার 3, ম্যাঙ্গানিজ 2+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? তোমরা কোশ্চেনটা পজ করে নেবে, দিয়ে করবে, আমি করে দিচ্ছি এখন। ম্যাঙ্গানিজ 2+ আয়ন, ম্যাঙ্গানিজের কত? ম্যাঙ্গানিজের হচ্ছে যে 25, পারমাণবিক ক্রমাঙ্ক 25, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d5। ওকে, এটা হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। কিন্তু ম্যাঙ্গানিজ যদি 2+ হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে না 4s অরবিটাল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 ব্যাস 4s 3d5 4s 0, মানে এটা থাকবে না, ঠিক আছে। তাহলে বাকি সব ফিল্ড অরবিটাল আছে, তার মানে সব পেয়ার্ড ইলেকট্রন বা যুগ্ম ইলেকট্রন। খালি 3d টা দেখো, 3d টাতে 5টা ইলেকট্রন আছে। তাহলে 5টা ইলেকট্রন মানে কি? ডি এর 5টা কক্ষক, 5টা কক্ষকে হোলস রুল অনুযায়ী প্রথমে একটা একটা করে বসেছে, বেশি থাকলে পেয়ার হতো, তাহলে এখানে একটাও পেয়ার নেই। দ্যাট মিন্স অপশন ডি 5, 5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো অ্যান্সারটা আমরা দেখে নিই। অ্যান্সার অপশন ডি। চলো, এইবার বলছে কোশ্চেন নাম্বার 4, ইলেকট্রন প্রোটন এবং হিলিয়াম 2+ আয়ন, দ্যাট মিন্স আলফা, হিলিয়াম 2+ আয়নকে বলা হয় আলফা, আলফা কণা, এর গতিবেগ সমান, গতিবেগ সমান হলে এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের নিম্নলিখিত কোন ক্রমে আছে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নিম্নলিখিত কোন ক্রমে আছে, মানে কোন পার্টিকেল, ইলেকট্রন বা কোন কণা, প্রোটন না আলফা কণা, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই অর্ডারটা সাজাতে বলেছে। এখন দেখো এই কোশ্চেনটা তোমরা পজ করে প্র্যাকটিস করো, আমি করে দিচ্ছি, পরে সলিউশনটা দেখে নেবে।
তাহলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এইখানে দেখো দুটো ভেরিয়েবল টার্ম ছিল, এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে যে মাস অফ ইলেকট্রন সরি মাস অফ পার্টিকেল, আর ভি হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ। এখন প্রশ্ন কোশ্চেনে বলেছে সমস্ত পার্টিকেলের গতিবেগ সমান, দ্যাট মিনস ভি ফিক্সড বা নির্দিষ্ট, ভি ফিক্সড বা নির্দিষ্ট। ভি যদি ফিক্সড হয়ে যায় তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু কি থাকলো গো, এম। কেন না এইচ কনস্ট্যান্ট টার্ম, ভি অলসো কনস্ট্যান্ট টার্ম, সবার গতিবেগ সমান বলে দিয়েছে। তাহলে মাসটাকে আমাদের, মাস যার বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কম হবে, মাস যার কম হবে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে এবার বলে দাও মাসের অর্ডার কি করি না, ইলেকট্রন সব থেকে হালকা কণা, তাহলে মাস অফ ইলেকট্রন গ্রেটার দ্যান প্রোটন গ্রেটার দ্যান আলফা বা হিলিয়াম, হিলিয়াম 2+, এই যদি অর্ডার হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ডার কি হবে, তাহলে ল্যামডার সঙ্গে মাসের কি মানে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, তাহলে ল্যামডার অর্ডারটা হবে আলফা সব থেকে কম হবে, তারপরে প্রোটন হবে, তারপর ইলেকট্রন হবে। দেখো অপশন, আচ্ছা যদি আমি গ্রেটার দেন আকারে সাজাই পি, দেখো তাহলে কোনটা হচ্ছে, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য গ্রেটার দেন প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য গ্রেটার দেন আলফা পার্টিকেলের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন 4 কমপ্লিট। কোশ্চেন 5 দেখো, কোশ্চেন 5 কি বলছে, কোশ্চেন 5 বলছে নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যা একটি সঠিক সেট নির্দেশ করে, নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যার একটি সঠিক সেট নির্ণয় করে বা নির্দেশ করে। তাহলে এটা তো সব থেকে সোজা কোশ্চেন, ঠিক আছে। দেখো দেখে নাও কোয়ান্টাম সংখ্যা কি কি আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই চারটে কোয়ান্টাম সংখ্যা আছে। তাহলে প্রথম ক্ষেত্রে অপশনটা দেখি, যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা কি হবে 0 1 2, সূত্র কি 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 থেকে মানে 0, n-1 মানে 2, তার মানে 0 1 2। এইবার দেখো তাহলে এখানে কি বলে দিয়েছে, 0 বলে দিয়েছে, তার মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 0, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 0 হলে m এর ভ্যালু হবে -L2, m এর ভ্যালু কি হয় -L2 প্লাস L ইনক্লুডিং 0, মানে মাঝখানে জিরোটা থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি 0 হয়, এখানে m এর ভ্যালু কি দিয়েছে মাইনাস, তাহলে m এর ভ্যালু যদি 0 হয় -0 থেকে +0 মানে কি দ্যাট ইজ 0, ঠিক আছে। তাহলে m এর ভ্যালু কত হচ্ছে, যদি L এর ভ্যালু 0 হয় তাহলে m এর ভ্যালু অবশ্যই 0 হবে, তাহলে সেটা কোনোভাবেই -1 হবে না। অ্যান্সার অপশন এ রং হয়ে গেল। অপশন বি দেখি, অপশন বি তে n = 3 বেরিয়েছে, তাহলে n = 0 1 2, 0 1 2 হলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কোনটাকে টার্গেট করেছে না একটাকে টার্গেট করেছে, তাহলে এক যদি হয় তাহলে -1 0 +1 হওয়া উচিত ছিল। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি কোনোভাবে -2 হতে পারবে যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 1 হতে পারবে না। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে -1 0 +1 হবে, কখনোই +2 এই -2 হবে না। অপশন সি দেখো, অপশন সি দেখো, অপশন সি দেখো 4 হলে 0 1 2 3 হচ্ছে তার গৌণ কোয়ান্টাম সংখ্যা,
এইবার দেখো গৌণ কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয়, 3টাকে টার্গেট করেছে, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা 3 হলে -3 -2 -1 0 +1 +2 +3, এই তো এতগুলো তার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে এইখানে কি দিয়েছে? অবশ্যই -2 দিয়েছে, তার মানে এইটাকে টার্গেট করেছে। এবার এইখানে টার্গেট করলে যদি দুটো ইলেকট্রন থাকে, একটা থাকে প্লাস হাফে আর একটা ইলেকট্রন থাকে মাইনাস হাফে, তাহলে এখানে কি দিয়েছে? -1/2, তাহলে এইটাকে টার্গেট করেছে। তার মানে অপশন এটাই হচ্ছে যে কারেক্ট। তুমি এইখানে দেখো, এইখানে যদি অপশন ডিটা দেখো, 4 এর সঙ্গে 2 হলে যদি 2 কোয়ান্টাম নাম্বার হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, তাহলে সেটা হবে -2 থেকে +2, কোনোভাবেই -3 আসবে না। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো অ্যান্সারটা আমরা দেখে নিই। কম্পিউটার কি দিচ্ছে? কম্পিউটার অ্যান্সার দিচ্ছে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো 5d অরবিটালে অবস্থিত, কোশ্চেন নাম্বার 6, 5d অরবিটালে অবস্থিত ইলেকট্রনের NL ও ML, ML মিন্স ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এর মান যথাক্রমে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে M দিয়েও ডিনোট করতে পারে অথবা M নিচে ছোট l দিয়েও ডিনোট করতে পারে, ML। 5d অরবিটালে অবস্থিত ইলেকট্রনের NL ও ML এর মান যথাক্রমে, 5d অরবিটাল। ঠিক আছে, তাহলে আমি টার্গেট করছি কোন অরবিটালকে? 5d। 5d অরবিটাল। আচ্ছা 5d মানে n কত? অবশ্যই 5। d মানে l কত? d কক্ষকে টার্গেট করেছি, মানে l হচ্ছে যে l এর ভ্যালু 2। এইবার তাহলে m এর ভ্যালু কত হতে পারে? তাহলে 5d অরবিটালে অবস্থিত ইলেকট্রনের n, l ও m ভ্যালু কত হতে পারে? দেখো 5d মানে n = 5, d l = 2 আর m = তাহলে কত হবে? m = হবে -2 -1 0 +1 +2, এই তো, তাহলে +1 +2 যদি হয়, তাহলে দেখো এইখানে এটা ফলো করছে। ঠিক আছে, 5 1 -1 p অরবিটাল অবস্থিত ইলেকট্রনের n, l ও m ভ্যালু। আচ্ছা d অরবিটাল বলে দিয়েছে মানে 5 বলে দিয়েছে, মানে ঠিক আছে n ভ্যালু 5, কিন্তু d অরবিটালে l ভ্যালু কি 1 হয়? না, হয় না। p অরবিটালের n ভ্যালু 1 হয়, তাহলে এটা ম্যাচ করছে না। আচ্ছা l ভ্যালু কখনো মাইনাস হয় অপশন ডি তে? না, হয় না, তাহলে এটা ম্যাচ করছে না। আচ্ছা কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 5, ঠিক আছে, কিন্তু এ 0 অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা মানে কি? সেটা s অরবিটালকে রিপ্রেজেন্ট করে, তাহলে হবে না। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নাও অ্যান্সারটা। কম্পিউটার কি বলছে দেখো, কম্পিউটার বলছে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। চলো এইবার দেখো, একটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি হলো n = 3, l = 2, m = -1। একটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা হলো n = 3, l = 2 and m = -1। তবে ওই পরমাণুর সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে? এখানে একটা জিনিস টার্গেট করতে হবে তোমাকে কোশ্চেনটা সঠিক করতে গেলে, কারণ তোমরা জানো, কিন্তু ভুলটা করবে এই যে সর্বাধিক। আমি m = 3 বলছি, মানে 3s 3p এবং 3d অরবিটালে লাস্ট ইলেকট্রন, এই অরবিটালের মধ্যে লাস্ট ইলেকট্রন গুলো আছে n = 3 মানে, কিন্তু l স্পেসিফিক করে দিয়েছে মানে কোন অরবিটাল? l2 মানে এটা d অরবিটালকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা d অরবিটাল যদি ফিল আপ হয়, তাহলে অবশ্যই তার আগে 3s এবং 3p ফিল আপ হয়ে গেছে, তাহলে এইগুলো সব পূর্ণ। ঠিক আছে, আর 4s ও পূর্ণ আছে, কারণ কি আগে 4s ফিল আপ হয় আমরা জানি, তারপরে এক্সেস ইলেকট্রন থাকলে 3d তে আসে অবশ্যই। তাহলে দেখো এখন এই ডিটাকে যদি ভাঙি, ছোট ছোট কক্ষকে, দেখো ডিটাকে যদি ভাঙি,
সরি -2 -1 0 +1 +2, তাই তো? -2 -1 0 +1 +2। তাহলে দেখো তো, যদি আমরা ইলেকট্রন বসাই তাহলে এইখানে বসালে -2 তে বলছে, কিন্তু এম এর ভ্যালু কত বলেছে? এম এর ভ্যালু -1। এইখানে বসালে -1 পাচ্ছি, ঠিক আছে? তাহলে আগে কতগুলো ইলেকট্রন আছে দেখো তো, 4s পর্যন্ত যদি ডি কে ভ্যাকেন্ট রেখে 4s পর্যন্ত আসি তাহলে দেখবে মোট 20 ইলেকট্রন আছে। কতদূর পর্যন্ত? 1s থেকে হিসেব করে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে তোমার দেখবে মোট 20 ইলেকট্রন আছে। এইবার এইখানে যতগুলো ইলেকট্রন ঢুকবে তার সঙ্গে 20-র সঙ্গে যুক্ত করলেই হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সর্বাধিক বলেছে, কিন্তু আমি যে সেকেন্ড ইলেকট্রনটা ঢুকিয়েছি এর ভ্যালু কত? -1। তাহলে আমি 2 যোগ করে দিলে 20 + 2 22 হয়ে যেত। কিন্তু আমার এখানে যদি সর্বনিম্ন বলতো এই অ্যান্সারটা হতো, কিন্তু সর্বাধিক বলেছে, তার মানে আমি আবার ইলেকট্রন বসাতে থাকবো। 7 নম্বর ইলেকট্রনটা, সরি 8 নম্বর ইলেকট্রনটা, 5 6 7 7 নম্বর ইলেকট্রনটা দেখো আবার এসে -1 এ ঢুকছে। তাহলে 7 নম্বর ইলেকট্রন যদি এখানে ঢোকে তাহলে সর্বাধিক হলে তাহলে তোমার হচ্ছে 20 + 7 = 27। 27 ইজ দ্য কারেক্ট আনসার। কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার বলে দেব। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে এখানে সর্বাধিক বলেছে, আমি যদি ডি অরবিটালকে এইভাবে স্প্লিট করি তাহলে ডি অরবিটালের এখানে -1 -2 0 +1 +2 ইলেকট্রন গুলো প্রথম বসালে একটা দেখো আমার দ্বিতীয় ইলেকট্রনটাই -1 এ বসছে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কোথায়? দ্বিতীয় ইলেকট্রন -1 এ বসলে সর্বনিম্ন হয়ে যাচ্ছে, কিন্তু সর্বাধিক করতে গেলে আমাকে ফিল আপ করে আবার ঘুরে এসে -1 এ বসাতে হবে। ওকে, চলো, তাহলে এই হয়ে গেল তোমার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অ্যান্সারটা কম্পিউটার কি বলছে চেক করে নেব। হ্যাঁ, কম্পিউটার বলছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো, কোশ্চেন নাম্বার 8। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 0.53 × 10⁻⁸ সেন্টিমিটার। ওই কক্ষের ইলেকট্রনের গতিবেগ কত হবে? তার মানে প্রথম কক্ষেই অবস্থিত ইলেকট্রনের গতিবেগ কত হবে? যখন আমি থিওরি পড়িয়েছিলাম, মানে বইয়ের যে টপিক পড়িয়েছিলাম, তখন আমি বলেই দিয়েছিলাম যে এটা মনে রাখতে, এটা হচ্ছে যে এই যে 2.188 × 10⁸ হচ্ছে যে তার ইলেকট্রনের গতিবেগ হওয়া উচিত, হবে আর কি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা আমরা সলভ করব কি করে এখানে? ঠিক আছে, বলছে প্রথম কক্ষের ব্যাসার্ধ। দেখো, আমি এখন মুছে দিচ্ছি এটা। দেখো, প্রথম কক্ষের ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে হবে কি না, ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। দেখো, বোরের সূত্র থেকে প্রথমে আমরা পাই, বোরের যে কৌণিক ভরবেগের সূত্র mvr = nh/2π। কি? mvr = nh/2π। চলো, mvr = nh/2π। এখন আমি যদি এখান থেকে v বার করি তাহলে v = nh/2π mr। ওকে, v = nh/2π mr। তাহলে তাই যদি হয় হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে, আমি এবার মানগুলো বসাবো আর ক্যালকুলেশন করব। তাহলে প্রথম বোর কক্ষপথ মানে n = 1 × h এর মান হচ্ছে 6.626 × 10⁻⁻27। কেন 27 বসালাম? দেখো, সেন্টিমিটার পার সেকেন্ডে সব অপশন গুলো আছে, তার মানে
বা এখানেও তোমার দেখো সেন্টিমিটার আছে মানে সিজিএস এককে বসবে, বাই 2 গুণিত 3.14, 2 গুণিত 3.14 গুণিত ইলেকট্রনের ভর হচ্ছে যে 9.1 ইন্টু 10⁻⁻28। ঠিক আছে, আর আর এর মান বলে দিয়েছে ইন্টু, দেখো আর এর মান বলেছে 0.53 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, 10⁻⁻8। এটাকে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে। ঠিক আছে, কিরকম ভাবে, আমি যদি একটা শর্টে করি, যেহেতু কম্পিটিটিভের বা ক্যালকুলেটর দেবে না তো, তাহলে শর্টে করে দেখি 0.626 বাই, এটাকে গুণ করে নিলে কত হচ্ছে গো, 82.6। ঠিক আছে, 82.6 ইন্টু 9.1, ঠিক আছে, ইন্টু 0.35, সরি 53, 0.53 ইন্টু, দেখো 10⁻টাকে ক্যালকুলেশন করে নিচ্ছি, এইখানে হচ্ছে 10⁻-27, এটা 10⁻-28, কেটে গেলে 10⁻- থাকছে, তাহলে 10⁻9 উপরে চলে গেলে 10⁻9। এইবার এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, আসবে তোমার 0.218 ইন্টু 10⁻9। তাহলে 0 যদি 0.1 ঘর সরাতে চাই তাহলে গুণ করব। ঠিক আছে, তার মানে গুণ, ওখান থেকে একটা 10 নিয়ে চলে এলে 2.188 ইন্টু 10⁻8। ঠিক আছে, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে যে অ্যান্সার। চলো দেখি কম্পিউটার কি বলছে। কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার বলছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখি এইবার আমাদের পরের কোশ্চেন। আচ্ছা দেখো, এটা হচ্ছে ফর্মুলা, এইভাবে মানে তোমরা কাজে লাগাতে পারো। এই ডাটাগুলো জাস্ট এখানে দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নেবে কেমন। এইবার দেখো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 9, হাইড্রোজেনের যে বিকিরণ বর্ণালী প্রথম আবিষ্কৃত হয় এবং সেটি তড়িৎ চুম্বকীয় বর্ণালীর যে অংশে পাওয়া যায় সেইগুলি যথাক্রমে। আচ্ছা, খুব ভালো কোশ্চেন একটা। হাইড্রোজেনের বিকিরণ বর্ণালী, আমরা জানি হাইড্রোজেন থেকে আমরা কি পাই, বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ পাই। যদি সে উচ্চতম কক্ষপথ থেকে নিম্নতম কক্ষে আসে, তখন যে শক্তি বিকিরণ করে সেটা কি হয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সেটা আমরা যে পড়েছি লিম্যান সিরিজ, বামার, পাসেন, ব্রাকেট, কুন, হামফ্রি। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের বিকিরণ বর্ণালীর প্রথম আবিষ্কৃত, প্রথম যেটা আবিষ্কার হয়েছিল, প্রথম তাহলে কি আবিষ্কার হয়েছিল না, প্রথম আবিষ্কার হয়েছিল বামার সারি। বইটা ভালো করে পড়লে দেখতে পাবে যে প্রথম যে দৃশ্যমান আলো আবিষ্কার হয়েছিল বা দৃশ্যমান তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে বামার সারিতেই, সরি, দৃশ্যমান যে তড়িৎ চুম্বকীয় রশ্মি আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে বামার সারিতেই। তাহলে দেখো লিম্যান তো নয়, লিম্যান অতিবেগুনির মধ্যে পড়ে, কিন্তু এটা প্রথম আবিষ্কার হয়নি। ঠিক আছে, লিম্যান দৃশ্যমান না, লিম্যান হচ্ছে ইউভি রেঞ্জের মধ্যে পড়ে। বামার অতিবেগুনি না, বামার অতিবেগুনি নয়, বামার হচ্ছে যে দৃশ্যমানে পড়ে।
দৃশ্যমান আলোক রশ্মিতে পড়ে, তাহলে ব্রাহ্মার দৃশ্যমান, এটাই হচ্ছে যে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেনটা খুব ভালো ছিল, টপিক ভালো করে পড়লে বা বইটা ভালো করে পড়লে পেয়ে যেতে। তাহলে বামার হচ্ছে যে অ্যান্সার, কম্পিউটার বলছে বামার হচ্ছে অ্যান্সার। চলো এইবার দেখো কোশ্চেন নাম্বার 10, 4f এবং 4s কক্ষে থাকা দুটি ইলেকট্রনের মধ্যে কৌণিক ভরবেগের পার্থক্য হলো। 4f এবং 4s খুব ইন্টারেস্টিং কোশ্চেন, শুধু সূত্র জানলেই অঙ্কটা হয়ে যাবে, মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কি বলেছিল বলো, একটু মনে করে দেখো। 4s অরবিটাল বা কোনো অরবিটালের যদি কোয়ান্টাম সংখ্যা এল যা হবে, গৌণ কোয়ান্টাম সংখ্যা এল যদি দেওয়া থাকে, তাহলে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ইংলিশ হচ্ছে কৌণিক ভরবেগ, সমান রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ বাই 2 পাই, এইচ বাই 2 পাই, ওকে, এইচ বাই 2 পাই। এখন প্রশ্ন হচ্ছে যে 4s আর 4f আর 4s বলেছে, তাহলে 4f এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করি। 4f এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল কত হবে এফ অরবিটালের? 4টা তো এখানে ফ্যাক্টর নয়, আমার লাগবে এল ভ্যালুটা। এফ মানে কত হচ্ছে? এফ মানে হচ্ছে তোমার এফ অরবিটালের হচ্ছে এল ভ্যালু 3 ইন্টু 3 প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে 4 3 12, তার মানে 2√3 এইচ বাই 2 পাই। এটাকে যদি 2 কেটে দাও তাহলে আসবে, আমি এইখানে কোশ্চেনে অ্যান্সারটাকে এমন দিয়েছি, এটাকে রাখতে হবে 2√3 বাই এইচ বাই 2 পাই। তো 2 কেটে গেলে ওর কি বেরোবে, √3 ইন্টু এইচ বাই পাই, ওকে, or √3 ইকাল টু এইচ বাই পাই। আচ্ছা 4s এর ক্ষেত্রে বার করো। 4s এর ক্ষেত্রে রুট ওভার এস অরবিটালের এল ভ্যালু কত হয়? এস এর এল ভ্যালু হয় 0, এফ এর এল ভ্যালু হয় তোমার 3। 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই করলে তাহলে এর ক্ষেত্রে কত বেরোচ্ছে? 0 বেরোচ্ছে। তাহলে কি বলেছে? 4f এবং 4s এ কক্ষে থাকা দুটি ইলেকট্রনের মধ্যে কৌণিক ভরবেগের পার্থক্য। তাহলে পার্থক্য বার করলে 4f মাইনাস 4s করো, দ্যাট মিনস √3 2√3 বাই ইন্টু এইচ বাই 4 পাই, এইচ বাই 2 পাই মাইনাস 0 করলে আলটিমেট এই আসছে 2√3 ইন্টু এইচ বাই 2 পাই, তার মানে 2√3 এইচ বাই 2 পাই। হ্যাঁ, 2 ইন্টু এইচ বাই 2 পাই না, এটা 2√3 ইন্টু এইচ বাই 2 পাই। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। খালি ফর্মুলাটা জানতে হবে, রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। কখনো কখনো এটা রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট দেয়া থাকতে পারে, এইচ কাট, ঠিক আছে, এইচ কাটটাই হচ্ছে যে এইচ কাট ইকুয়াল টু এইচ বাই 2 পাই, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, আচ্ছা অ্যান্সার কম্পিউটার বলছে অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন এনথালপি, হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি বলেছে 1.312 ইন্টু 10⁶। পরমাণুতে ইলেকট্রনকে n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 2 তে নিয়ে কক্ষে স্থানান্তরিত করতে প্রয়োজনীয় শক্তির মান। আচ্ছা ভালো কথা, কোশ্চেন খুব ভালো। আচ্ছা দেখো n-তম কক্ষে ইলেকট্রনের শক্তির রাশিমালা হচ্ছে যে -2π² mz² e⁴ বাই n² h², 2π² mz² e⁴ বাই n² h²। এখন যদি আমরা n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু ইনফিনিটি নিয়ে যাই, তাহলেই সেটা আয়োনাইজেশন এনার্জি। কি বলেছে? n-তম কক্ষপথ থেকে
বা বহিস্থ কক্ষপথ থেকে যখন অসীম দূরত্বে ইলেকট্রনকে নিয়ে চলে যাব তখন তাকে বলবো, সেই যে পরিমাণ শক্তি লাগবে তাকে বলবো আয়নাইজেশন এনার্জি। তাহলে ডেল্টা ইর সূত্র কি আছে? ডেল্টা ইর সূত্র কি আছে? ডেল্টা ই মানে এই যে ধরো 2 পাই এম, হাইড্রোজেন পরমাণু বলে দিয়েছে মানে জেড আর বসাচ্ছি না, e⁴ বাই এইচ স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 কত হবে? হাইড্রোজেনের বহিস্থ কক্ষ কোনটা? হাইড্রোজেনের বহিস্থ কক্ষ আছে n=1। তার মানে 2 পাই m e⁴ বাই এইচ স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 1/1 স্কোয়ার মানে 1। ওকে, 1/1 স্কোয়ার মানে 1। তার মানে ডেল্টা ই ইকুয়াল টু 2 পাই m e⁴ বাই এইচ স্কোয়ার সমানই হচ্ছে যে কত বলেছিল? 1.312 ইন্টু 10⁻10 জুল পার মোল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এখন দেখো এই ভ্যালুটা তাহলে কত বেরোলো? ভ্যালুটা বেরোলো 1.312 ইন্টু 10⁻10। এখন যদি আমি 1 থেকে 2 তে নিয়ে যেতে চাই, ঠিক আছে, তাহলে ই 1 থেকে 2, ডেল্টা ই 1 থেকে 2 তে যদি নিয়ে যেতে চাই তাহলে সূত্রটা কি হবে? 2 পাই এম জেড স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এম সরি জেড নয়, 2 পাই এম e⁴ জেড এর মান তো 1 ইন্টু 1 বাই, দেখো প্রথম কক্ষপথ 1 স্কোয়ার মাইনাস 1 বাই তোমার 2 স্কোয়ার, দ্যাট মিনস আসছে কত? দেখো এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 1.312 ইন্টু 10⁶ ইন্টু, দেখো এটা করলে 4 লসাগু হচ্ছে, তাহলে 3/4। ঠিক আছে, 3/4 করলে কত হবে? 3/4 করলে আসবে, দেখো এটাকে যদি কাটো, আমি যদি কাটি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 3, দেখো বোঝা যাচ্ছে না হয়তো আমি কালো কালিটা ইউজ করছি, 0.32 তোমার এ হচ্ছে কত? 8, 0.328 ইন্টু 10 ইন্টু 3, তার মানে এটাকে যদি গুণ করো 24 আর এটা হলো 3 9 6, 8 9.0 ইন্টু 10⁶। এখন দেখো দশমিককে যদি আমি শিফট করি কোন দিকে, মানে 10 দিয়ে গুণ করে নিই, তাহলে এটা কত হবে? 9.84 ইন্টু 10⁵ হবে। দেখো তো 9.84 ইন্টু 10⁵ আছে নাকি? হ্যাঁ অবশ্যই, 9.84 ইন্টু 10⁵ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশনটা ভালো করে করবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা ভালো করে করবে। আমি জাস্ট ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, তোমরা পরে শর্ট ট্রিক শিখবে। এখন অ্যান্সার গুলো, সলিউশন গুলো দেখে নাও। ওকে, পজ করে তোমরা দেখে নেবে বা তুলে নেবে, আমি স্কিপ করছি। কম্পিউটার কি বলছে উত্তরটা আমরা দেখে নিই। কম্পিউটার বলছে হ্যাঁ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 12, হিন্টস দিয়ে দিচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর নিম্নতম কক্ষপথের ব্যাসার্ধ, ব্যাস এই হিন্টস দিয়েও তোমরা করে নিতে পারবে, আমি ভেঙে ভেঙে করে দেখিয়েছি। চলো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে একটি ইলেকট্রনের গতিশক্তি হলো, দ্বিতীয় বোর কক্ষে হাইড্রোজেনের দ্বিতীয় বোর কক্ষে একটি ইলেকট্রনের গতিশক্তি হলো, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা চলো আমরা করি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সমান কত? কি? হাফ এম ভি স্কোয়ার। এখন ভিটা পাবো কোথা থেকে? এইটা হচ্ছে গতিশক্তির সমীকরণ, এটা আমরা পরে কাজে লাগাচ্ছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে ভিটা পাবো কোথা থেকে। দেখো ভিতে দেখেছি এম ভি আর ইকুয়াল টু NH/2 পাই। হাইড্রোজেন পরমাণু বলেছে, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে, দ্বিতীয় বোর কক্ষ মানে কি? আগে ভি ইকুয়াল টু বার করে নি,
ভি ইকুয়াল টু NH বাই 2 পাই এম আর। ঠিক আছে, 2 ইকুয়াল টু ভি ইকুয়াল টু NH বাই 2 আর। এইবার দেখো তাহলে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার সমান লিখতে পারি হাফ এম ভি এর মানটা যদি বসিয়ে দিই, স্কোয়ার আছে তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, পুরো বসিয়ে দিলাম। তাহলে এম এম কাটলো, তাহলে হাফ এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, একটা এম থাকছে আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার হলো। তাহলে এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। কিন্তু এখন কাইনেটিক এনার্জিতে কোনটা আমার অজানা টার্ম রয়ে যাচ্ছে? এনতম কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, মানে সেকেন্ড কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে সেকেন্ড কক্ষপথের ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধেতে আমি যদি বলি তাহলে ব্যাসার্ধ তো প্রথম মানে এনতম কক্ষপথ আর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক কি ছিল? প্রথম কক্ষপথ আর এনতম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক কি ছিল? আর এন সমান আর1 ইন্টু এন স্কোয়ার, আর1 ইন্টু এন স্কোয়ার। আর1টাকে কি বলেছে? বোরের প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বলছে A0 ইন্টু এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এন স্কোয়ার মানে কি? এন স্কোয়ারটা কি? কততম কক্ষপথ? তার মানে এখানে কত বলেছে? দ্বিতীয় কক্ষপথ বলেছে, তার জন্য এন এর মানটা 2 বসিয়ে দিচ্ছি। তাহলে 2 স্কোয়ার করলে 4A0। তাহলে আর এন সমান বা আর সমান কি বেরোলো? 4A0। ভ্যালুটা বসাই, এন এর মান 2 বসাবো, আর এর মান 4A0 বসাবো। তাহলে এন এর মান যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম, তোমার এখানে কি হচ্ছে 4A0। তাহলে 4A0 মানে 16A0 স্কোয়ার। তাহলে দেখো এই যে 2 স্কোয়ার 4 কেটে গেল, সরি দাঁড়াও, এখানে একটা হাফ ছিল, ইন্টু হাফ, হাফ করলে তাহলে থেকে যাচ্ছে কত? দেখো এইখানটায় লিখছি, তাহলে দেখো কত থেকে যাচ্ছে? 16 দুগুণে 32। তাহলে এইচ স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার এম A0 স্কোয়ার। এখন তোমরা বলতে পারো যে দাদা এত বড় অঙ্ক, বোর্ডের জন্য এই অঙ্কগুলো আসতেই পারে, যেই জন্য এই অঙ্কগুলো মানে এই প্রবলেম গুলো আসতেই পারে। অতএব শুধু বড় ক্যালকুলেশন হচ্ছে বলে এমন নয়, বড় ক্যালকুলেশন প্র্যাকটিস করলে তোমাদের কাছে কিছুই নয়, 2-1 মিনিটের ব্যাপার। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে যে এইচ স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার এম A0। দেখো তো এইচ স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার এম A0 স্কোয়ার, অপশন সিটা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার। তোমরা ক্যালকুলেশনটা ভালো করে দেখবে, মানে সলিউশনটা পজ করে করে দেখবে। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে কম্পিউটার কি বলছে দেখো, পাই স্কোয়ার এইচ স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার এম A0 স্কোয়ার। তারপরে দেখো কোশ্চেন, ইলেকট্রনের অবস্থান নিরূপণ ভরবেগের অনিশ্চয়তার সঙ্গে সম্পর্কযুক্ত। ভরবেগের অনিশ্চয়তার মান 1 ইন্টু 10⁻⁻18 বলে দিয়েছে। ভরবেগের অনিশ্চয়তা মানে পি এর মানটা বলে দিয়েছে, হলে ইলেকট্রনের গতিবেগের অনিশ্চয়তা কত? খুব ভালো কোশ্চেন। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, ডেল্টা এক্স মানে পজিশনের আনসার্টেনটি, অবস্থানের অনিশ্চয়তা ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। খুব ভালো কথা, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এখন ডেল্টা এক্স আর ডেল্টা পি বলেছে, ডেল্টা পিটা বলে দিয়েছে। ডেল্টা পি কত বলেছে? 1 ইন্টু 10⁻⁻18 ইন্টু 1 ইন্টু 10⁻⁻18। ঠিক আছে, অতএব ডেল্টা এক্সটা কি বেরোচ্ছে? গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই ইন্টু 10⁻⁻18, উপরে চলে গেলে এইচ ইন্টু 10⁻18 বাই 4 পাই। এটা কিসের আনসার্টেনটি বেরিয়ে গেল? অবস্থানের আনসার্টেনটিটা আমরা বার করে নিলাম। এখন বলছে যে
ইলেকট্রনের গতিবেগের অনিশ্চয়তা কত কাকে বলে? আমরা জানি হাইজেনবার্গের এইটা একটা যেমন সূত্র, আর একটা গতিবেগ দিয়ে সূত্র আছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। কেন না, আমরা ভরবেগ পি ইকুয়াল টু কি জানি, পি সমান এম ইন্টু ভি। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু কি হবে, এম ইন্টু ডেল্টা ভি। দেখো সেই ডেল্টা পি ইকুয়াল টু এম ইন্টু ডেল্টা ভি, কারণ এম তো কনস্ট্যান্ট, এম তো ইলেকট্রনের ভর বা কোনো কোণার ভর। কোণার ভর কনস্ট্যান্ট হলে তাকে ডেল্টা করা যায় না, মানে বাইরেই থাকে। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে দেখবে এই সমীকরণটা আসছে। এবার এই সমীকরণে আমি ডেল্টা এক্স পেয়ে গেছি, তাহলে ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম ইন্টু নিচে ডেল্টা এক্স, তো তার মানে এই যে ভ্যালুটা বেরিয়েছে ঘুরিয়ে যদি লিখি 1 বাই, আচ্ছা ঠিক আছে, আমি এখন এইচ ইন্টু 10⁻18 বাই 4 পাই, ঘুরিয়ে উল্টে গেলে, দেখো এটা মুছে দিচ্ছি, উল্টে গেলে কি হচ্ছে 4 পাই এইচ বাই 4 পাই এম ইন্টু উপরে 4 পাই চলে গেল ইন্টু এইচ ইন্টু 10⁻18। ওকে, 4 পাই কেটে গেল, এইচ কেটে গেল, তাহলে রয়ে গেল কত, রয়ে গেল 1 বাই মাস অফ ইলেকট্রন। কত মাস অফ ইলেকট্রন যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে গ্রামে প্রকাশ করলে হবে তোমার 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম ইন্টু 1/10⁻18। দেখো ওপরে 28 চলে গেল, যদি এখানে ক্যালকুলেশনটা করি উপরে কত চলে গেল 1/9.1, উপরে 10⁻28, নিচে 10⁻18, তাহলে কাটলে হচ্ছে 10⁻10। দেখো 1কে 9.1 দিয়ে ভাগ করলে মোটামুটি ওই মানে অ্যাপ্রক্স যদি আমরা করি 0.101 এইরকম আসবে ইন্টু 10⁻10। তাহলে দেখো দশমিককে যদি এক ঘর করে নিই 1.01 ইন্টু 10⁻9, এটা পরে দেখবে 1কে যদি 9.1 দিয়ে ভাগ করো এরকমই আসবে। তাহলে অপশন আসবে 1.0 ইন্টু 10⁻9। ভালো করে দেখবে, এটা তুমি যদি এটাকে 1কে 9 দিয়েই ভাগ করো, 9 দিয়ে যদি ভাগ করো দশমিক খেলো 10 হলো, 9 1-এ 9, আবার সেই হাতে 1 থাকছে, আবার দেখবে 0.11 এরকম চলতে থাকবে। ঠিক আছে, অতএব কি আলটিমেট আসছে 1.01 ইন্টু 10⁻9, যেটা নেয়ার ইকুয়ালস টু 1। তাহলে দেখো অপশন এ ইজ দা কারেক্ট আনসার। এখানে 10⁻6 আছে, এটা 10⁻11, এটা 10⁻5। ভালো করে একটু পজ করে তোমরা সলিউশনটা তুলে নেবে। ওকে, কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া আছে, আবার কিছু খুব ইজি কোশ্চেন দেওয়া আছে, ওই জন্যই এগুলোকে কঠিন মনে করলে হবে না, করতে হবে, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, চলো অপশন কম্পিউটার বলছে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। চলো 13 হয়ে গেল। 14, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3 এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s ইকুয়াল টু হাফ যুক্ত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? খুব ভালো কথা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত বলেছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3। n ইকুয়াল টু 3 হলে তুমি সূত্র প্রয়োগ করলে n ইকুয়াল টু 3 তে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? না, সূত্র কি 2n স্কয়ার। তাহলে n ইকুয়াল টু যদি 3 হয় 2 ইন্টু 3 স্কয়ার, দ্যাট মিনস 9, 2 গুণিত 9 সমান 18টা ইলেকট্রন। আচ্ছা 18টা ইলেকট্রন যদি থাকে, আমরা জানি একটা ইলেকট্রন পজিটিভ স্পিনে থাকে, একটা ইলেকট্রন নেগেটিভ, তাহলে 18টা ইলেকট্রনের হচ্ছে যে কিছু থাকবে প্লাস হাফে, আর কি মানে অর্ধেক থাকবে প্লাস হাফে আর অর্ধেক থাকবে মাইনাস হাফে। তাহলে টোটাল 18/2 করলে কত হচ্ছে 9। তাহলে 9টা ইলেকট্রন প্লাস হাফে থাকবে আর 9টা ইলেকট্রন মাইনাস হাফে থাকবে। তার মানে অপশন সি ইজ দা কারেক্ট আনসার।
ওকে, চলো দেখে নাও, তুলে নেবে। অপশন কম্পিউটার বলছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 15, একটি বাল্ব 660 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত করে। কত? 660 ন্যানোমিটার। তাহলে 660 ন্যানোমিটারকে যদি আমি মিটারে করে নিই, তাহলে 660 ইন্টু 10⁻⁹ মিটার, ঠিক আছে, সেন্টিমিটারে করলে -7 হতো। 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত করে একটা বাল্ব। তাহলে বিকিরণের মোট শক্তি এটা হলে নির্গত ফোটনের সংখ্যা। বাহ, খুব ভালো কোশ্চেন, নির্গত ফোটনের সংখ্যা, ঠিক আছে, খুব ভালো কথা। একটা বাল্ব থেকে 660 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য বেরোচ্ছে, তার মানে প্রত্যেকটা যে তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন বেরোচ্ছে, প্রত্যেকটা ফোটন কোণা বেরোচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 660 ন্যানোমিটার। আচ্ছা, 660 ন্যানোমিটারকে আমি দেখো মিটারে, কারণ এখানে দেখো জুলে আছে, আমি তাই এসআই করে নিচ্ছি। 660 ন্যানোমিটার সমান 660 ইন্টু 10⁹ মিটার। ওকে, এই হলো তোমার কনভার্সন। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ফোটনের শক্তি বার করব, মোট শক্তিকে একটা ফোটনের শক্তি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? আমরা ফোটন সংখ্যা পেয়ে যাব। একটা ফোটনের শক্তি বার করব, ওই একটা ফোটনের শক্তিকে টোটাল শক্তিকে যদি ওই একটা ফোটনের শক্তি দিয়ে ভাগ করে দিই তাহলে ফোটন সংখ্যা পেয়ে যাবো। আমাদের নির্গত ফোটন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে একটি ফোটনের শক্তি কি হবে আমরা জানি, E ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। সি কি? আলোর গতিবেগ। তাহলে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হচ্ছে যে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আলোর গতিবেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখন মানগুলো বসাই, সব কিসে বসাবো? এসআই পদ্ধতিতে, কারণ জুল এসআই পদ্ধতিতে আছে, তাহলে সব এসআই পদ্ধতি। এইচ এর মান দেখো তো কত? এইচ এর মান হচ্ছে যে 6.626 ইন্টু 10⁻⁻34। সি এর মান হচ্ছে যে 8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, সরি 3 ইন্টু হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা বলে দিয়েছে 660 ইন্টু 10⁻⁹ মিটার। আমি এখন আর একক দিচ্ছি না, একটু দেখেন। তাহলে তাই যদি হয় তাহলে দেখো এখানে 6.626 বাই 600 ইন্টু 3 ইন্টু 660 ইন্টু এখানে দেখো এটা যদি এ করি 8, আর এখানে চলে যাচ্ছে 10⁻, 16 -17 থাকছে। এটা কাটাকাটি করলে 10⁻⁻17 থাকছে। ওকে, আচ্ছা, এইবার এই ক্যালকুলেশনটা এত বড় ক্যালকুলেশন করবে কি করে? কিচ্ছু করার দরকার নেই। দেখো আমাদের অ্যাপ্রক্সিমেশনে চলে এলেই হবে। অ্যাপ্রক্সিমেট ধরে নিলে, আমি যদি এটাকে ধরেই নিই যে এখানে একটা 1000 নামিয়ে দিলাম তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে কত হয়েছে? 6626। 6626 কি আমি শুধু এইগুলোকে যদি কনসিডার করে নিই যে 6600ই হয়েছে, আর নিচে আছে 66 ইন্টু 3 ইন্টু 1000 ইন্টু 10⁻⁻17। তাহলে কত হচ্ছে গো? উপরে কত থাকছে? এখানে উপরে থাকছে 10। তাহলে দেখো 3 ইন্টু 10 বাই 1000 ইন্টু 10⁻⁻17। তাহলে দেখো 1000 কেটে গেল। তাহলে 3 ইন্টু, দেখো ওপরে নিচে একের পিঠে দুটো শূন্য মানে কি? 10⁻², এই 10⁻², উপরে উঠলে 10⁻², 17 আর 2 যোগ করলে 10⁻19। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3 ইন্টু 10⁻19। তাহলে এটা কি হলো? একটা ফোটনের শক্তি, একটা ফোটনের শক্তি কত? 3 ইন্টু 10⁻19। তাহলে মোট শক্তি কত বলেছে? এই যে আলোটা বিকিরণ হচ্ছে বা তরঙ্গ দৈর্ঘ্য বেরোচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার মোট শক্তি এটা। তাহলে মোট শক্তি যদি 3 ইন্টু 10⁻18 হয়,
আর একটা ফোটনের শক্তি যদি 3 × 10⁻⁻19 হয়, তাহলে কেটে যাচ্ছে 3 কেটে গেল, 18 আর 19 কেটে গেল, তার মানে উপরে থাকছে 1/10⁻⁻1, দ্যাট মিনস উপরে গেলে 10। তাহলে ফোটন সংখ্যা কত? মোট 10টা ফোটন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কিচ্ছু নয়, আমি শক্তি বার করে নিলাম, যেটা শক্তি বেরোলো একটা ফোটনের শক্তি বেরোলো, একটা ফোটনের শক্তিকে মোট শক্তিকে একটা ফোটনের শক্তি দিয়ে ভাগ করে নিলাম, আমার অ্যান্সার চলে এলো 10। অতএব অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম্পিউটার ডাটা কি বলছে দেখি। কম্পিউটার মশাই বলছে যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 16 কোশ্চেনটা দেখো। কোন পরমাণুর একটি উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ধারিত হয় কোনটির দ্বারা? কোন মৌলের একটি উপকক্ষে ইলেকট্রন সংখ্যা বা সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কি? দেখো সূত্রগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে শর্টে করার জন্য। দেখো কোন কক্ষে বা এনতম কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এন সমান, মানে এন কক্ষে উপস্থিত বা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2n²। ঠিক আছে, 2n²। কিন্তু এটা কি বলেছে? উপকক্ষে। উপকক্ষের মানে সংখ্যা সমান কি না, উপকক্ষে কোন উপকক্ষে অবস্থিত এল ইকুয়াল টু সামথিং কিছু একটা উপকক্ষ, এসপি ডিএফ যাই হোক হবে, কোন উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা সমান কি হচ্ছে 2 × 12+1। তাহলে 2 × 12+1 সূত্র কোন উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন, 2n² কোন কক্ষে বা এনতম কক্ষে সর্বাধিক ইলেকট্রন। 2 × 12+1 কে গুণ করলে 4l+2 হচ্ছে না? দেখো তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নেবে কম্পিউটার কি বলছে দেখি। হ্যাঁ, কম্পিউটার বলছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো 17 কোশ্চেন বলছে ডি ব্রগলির সূত্র অনুযায়ী 100 গ্রাম ভরের 100 সেন্টিমিটার/সেকেন্ড বেগযুক্ত একটি অতিকায় কণার তরঙ্গ দৈর্ঘ্য। খুব ইজি কোশ্চেন, ডি ব্রগলির সূত্র অনুসারে। তাহলে ডি ব্রগলির সূত্র কি ছিল? ল্যামডা ইকুয়াল টু h/mv। ঠিক আছে, কোশ্চেন গুলো কিন্তু তোমাদের বারবার বলছি, কোশ্চেন গুলো তোমরা কিন্তু নিজেরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা ট্রাই করবে, তারপরে না পারলে আমার সলিউশন গুলো দেখবে, তাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে, আর কোশ্চেন গুলো সব খাতায় তুলবে, এগুলো তোমাদের বইয়ের কিছু অন্যান্য কম্পিটিটিভ এক্সামের বইয়ের কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু আছে। ঠিক আছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু h/mv, আমাকে কি বার করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। কার বার করতে হবে? না, একটা পার্টিকেল বা কণা আছে যার 100 গ্রাম ভর আর 100 সেন্টিমিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু, দেখো সেন্টিমিটার এককে উত্তর দেওয়া আছে, সব সেন্টিমিটার আছে, মানে সিজিএস এ এইচ এর মান বসাবো। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইনটু 10⁻⁻27। ওকে, 6.626 ইনটু 10⁻⁻27। ওকে, এম এর ভ্যালু বসাই। এম এর ভ্যালু কত বলেছে? 100 গ্রাম। ভি কত? বেগ 100। তাহলে কত হচ্ছে গো? 6.626 ইনটু 10⁻⁻27 বাই 10⁻⁴। তাহলে 4 যদি উপরে চলে যায় কত হচ্ছে? 6.626 ইনটু 10⁻27 এর সঙ্গে 10⁻⁴ হলে 10⁻⁴ হলে 27 এর সঙ্গে আছে, এটা 104 এর মতো মনে হচ্ছে, ওটা কিন্তু 10⁻⁴। ঠিক আছে, 6.6 ইনটু 10⁻⁻31। 4 উপরে চলে গেল, মাইনাস হয়ে গেল, 10⁻⁴ হলে যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 10⁻⁻31। দেখো তো 6.6 ইনটু 10⁻⁻31 32, এই যে অপশন, এটা সি হবে। একটু ভালো করে দেখে নেবে, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো চট করে দেখে নিই অ্যান্সার কি বলছে, কম্পিউটার কি বলছে। হ্যাঁ, কম্পিউটারও বলছে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, একই কক্ষকে অবস্থিত দুটো ইলেকট্রনকে নিম্নোক্ত কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা পৃথক করা যাবে? এটার মতো সোজা কোশ্চেন আর হয় না। ঠিক আছে,
একই কক্ষকে অবস্থিত, একই কক্ষকে, এই যে ধরো পি, এটা পি উপকক্ষের মধ্যে এই যে কক্ষ পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো হচ্ছে কক্ষ। এই কক্ষকে পি জেড, এই কক্ষকে অবস্থিত দুটো ইলেকট্রন, তাদেরকে পৃথক করবো কি করে? একটা হচ্ছে প্লাস হাফ স্পিনে আছে, আর একটা হচ্ছে মাইনাস হাফ স্পিনে আছে। তাহলে এইটা কি কোয়ান্টাম সংখ্যা? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অতএব কোন কক্ষকে অবস্থিত দুটি ইলেকট্রনকে নিম্নলিখিত কোন কোয়ান্টাম সংখ্যার দ্বারা পৃথক করা যায়? তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো, অপশন কম্পিউটার বলছে অপশন বিটাই ঠিক আছে। চলো 19-এর কোশ্চেনটা দেখো, n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 0, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 1 এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 0 হলে এই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কোন কক্ষকের সর্বাধিক সংখ্যা কত হবে? n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 0 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কোন কক্ষকে সর্বাধিক, এখানে একটু লিখতে হবে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত হবে? আচ্ছা, এর মতো সোজা আর কোশ্চেন আছে কোন? n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 1 আর m ইকুয়াল টু 0 বলেছে, মানে এটা 3p কক্ষের কথা বলেছে। 3p কক্ষের যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে -1, 0, +1, তাহলে 0 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তার মানে এখানে যে ইলেকট্রন, সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? অবশ্যই দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে অপশন বি দেখবে কারেক্ট আনসার আছে। ঠিক আছে, চলো দেখি কম্পিউটার কি বলছে। হ্যাঁ, কম্পিউটার বলছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন সংখ্যা, কোশ্চেন নাম্বার 20 নাম্বার, 20 কোশ্চেন 20, একটি ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক, একদম প্রচুর কোশ্চেন করিয়েছি এখান থেকে, বা যখন পড়িয়েছি বারবার বলেছি, সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ককে বলা হয় নিউ জিরো। ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক আর বা মানে প্রারম্ভিক কম্পাঙ্ককে বলা হয় নিউ জিরো। একটি ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক হলো 5 × 10⁻13 সেকেন্ড ইনভার্স, তার উপর 1 × 10⁻14 সেকেন্ড ইনভার্স কম্পাঙ্ক যুক্ত আলো ফোকাস করা হলো। খুব ভালো কথা। নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? তাহলে দেখো, আলোর কম্পাঙ্ক কিন্তু বেশি আর প্রারম্ভ কম্পাঙ্ক কম, তার মানে আমি বলেইছিলাম যে কোন ধাতব পৃষ্ঠে যখন একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়ে, সেই কম্পাঙ্কের আলোর যদি মানে আলোর কম্পাঙ্কটা যদি প্রারম্ভ কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি হয়, তাহলে এই সারফেস থেকে ইলেকট্রন উৎপন্ন হবে বা ইলেকট্রন ইজেকশন হবে এবং সেই ইলেকট্রন ছুটবে, তার মানে সে কিছুটা গতিশক্তি পাবে। কিন্তু যদি শুধুমাত্র থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির আলো দেওয়া হয়, তাহলে ইলেকট্রনটা মানে সারফেসে উদ্বুদ্ধ হবে কিন্তু ছুটবে না বা কাইনেটিক এনার্জি পাবে না। তাহলে এখন যে আলোটা ফেলানো হয়েছে সেটার কম্পাঙ্ক কার থেকে বেশি? অবশ্যই প্রারম্ভ কম্পাঙ্ক থেকে বেশি। তাহলে যে বেশি শক্তি ওই আলোতে আছে, সেটা ইলেকট্রনকে বার করার পর এক্সেস শক্তিটা কি করবে? ইলেকট্রনকে গতিশক্তি দেবে। তাহলে কাইনেটিক এনার্জি সমান আমরা পড়েছি এইচ নিউ, নিউটা হচ্ছে যে আলোর কম্পাঙ্ক, মাইনাস এইচ নিউ জিরো। তাহলে এইচ নিউ যদি হয়, তাহলে এইচ নিউ দেখো আমি এখানে করছি এইচ নিউ মানে এইচ ইন্টু 10⁻14 মাইনাস এইখানে করছি এইচ ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 10⁻13। খুব ভালো কথা, বড় থেকে ছোট বাদ দিচ্ছি। তাহলে 8 ইন্টু 10⁻13 কমন নিলে এখানে পড়ে থাকছে 10 - 5। তাহলে 10 - 5 করলে কি হবে? 5 ইন্টু 10⁻13 ইন্টু এইচ, এইচ এর মান কত? এইচ এর মান দেখো 3 ইন্টু 6.6, আমি 6 টু 6 কে 6 লিখছি, 6.6 ইন্টু 10⁻−34 ইন্টু 10⁻13। ঠিক আছে,
তাহলে এটাকে যদি আমি করি 3 ইন্টু, সরি 3 নয় 5 ইন্টু, এটা 5 হবে, একটু ভুল হয়ে গেছে, 5 ইন্টু, তাহলে দেখো কত হচ্ছে, 6 5 30 শূন্য হাতে 3, 6 5 30 33, 33.0, ঠিক আছে, 33.0 ইন্টু 10 টু দি পাওয়ার, ওটা যদি করি তাহলে হচ্ছে -21, -21, তাহলে দশমিককে যদি এক ঘর পিছাই তোমার হয়ে যাবে 10 টু দি পাওয়ার 20, 10 টু দি পাওয়ার 20 চলে আসবে, তাই তো, দেখো 10 টু দি পাওয়ার 20 চলে আসবে, মানে 3.3 তে আনি, যদি 3.3 তে আনি কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 10 দিয়ে গুণ করলে, হ্যাঁ ঠিক আছে, ওটা মাইনাস পাওয়া যাচ্ছে, তাহলে দেখো অপশন হচ্ছে যে সি ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন, তার মানে এটা সমান লিখতে পারি 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার -20। ওকে, দেখি অপশনটা আমরা একটু দেখে নিই কি বলছে কম্পিউটার, কি বলছে। হ্যাঁ, কম্পিউটার বলছে অপশন 3 ইজ দা কারেক্ট অ্যান্সার। এইগুলো কিছুই নয়, ইউটিউব ভিডিওগুলো একটু পজ করবে, দিয়ে একবার প্র্যাকটিস করবে। আমি এই কোশ্চেনে 25টাতে সব টাইপের কোশ্চেন করাচ্ছি, ঠিক আছে। চলো 21 কি বলছে, দুটি মৌলের, এটা হচ্ছে যে অ্যাটমিক নাম্বার, দিস ইজ অ্যাটমিক নাম্বার, দিস ইজ মাস নাম্বার, এবং আরেকটা মৌল তার অ্যাটমিক নাম্বার, তার মাস নাম্বার, যেখানে M1 আর M2 এবং Z1 আর Z2 দুজনে কেউ কারোর সঙ্গে সমান নয়, দ্যাট মিন্স M1 নট ইকুয়াল টু M2 এবং Z1 নট ইকুয়াল টু Z2। যদি M1 মাইনাস Z1 সমান M2 মাইনাস Z2 হয়, তবে মৌলগুলি পরস্পর তাদের কি সম্পর্ক, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোস্টার, কি? দেখো এটা একদমই সোজা কোশ্চেন। দেখো আমরা পড়েছি আইসোটোপ কাকে বলে, প্রোটন সংখ্যা যদি সমান হয়, একটা মৌলের সঙ্গে একটা মৌলের প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ। যদি ভর সংখ্যা সমান হয়, মাস নাম্বার যদি সমান হয়, তাহলে আইসোবার। আর যদি নিউট্রন সংখ্যা সমান হয়, নিউট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে তাকে বলি আইসোটোন, আইসোটোন। তাহলে এখানে যে বলেছে M1 মাইনাস Z1, দ্যাট মিন্স ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দিই তবেই সেটা হলো নিউট্রন সংখ্যা Z1, তার মানে দিস ইজ N1 ভর সংখ্যা। আবার M2 থেকে যদি Z2 বাদ দিই তাহলে হবে এটাই ভর সংখ্যা। বলেছে এটার সঙ্গে এটা সমান, মানে দ্যাট মিন্স N1 ইকুয়াল টু N2, যদি N1 ইকুয়াল টু N2 হয় তাহলে সেটা কি হবে, আইসোটোন হবে। আইসোটোন, 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 অপশন এ। দেখো কম্পিউটার কি বলছে, অপশন এ। চলো এইবার 21 পর 22 দেখো কোশ্চেন নাম্বার 22 দেখো, ধরা যাক একটি পরমাণুর একটি লাল, সবুজ, নীল এবং বেগুনি রেখা বর্ণালী দেয়, চিত্র অনুসারে কোন রূপান্তরটি লাল বর্ণের, মানে লাল বর্ণ রেখাচিত্র, মানে রেখাটি চিহ্নিত করে। খুব ভালো কোশ্চেন, একদম আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। দেখো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, শক্তি স্তর গুলো আঁকছি, n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 5, এই যে বিভিন্ন শক্তি স্তর গুলো এঁকে নিয়েছি। আমরা জানি দৃশ্যমান আলো দেখা যায় n ইকুয়াল টু উচ্চ শক্তি স্তর থেকে n ইকুয়াল টু 2 তে ফিরলে, n ইকুয়াল টু উচ্চ শক্তি স্তর থেকে n ইকুয়াল টু 2 তে ফিরলে তাহলে আমরা দৃশ্যমান বা ভিজিবল আলো দেখতে পাই। 1 এ ফিরলে ইউভি লাইট, সেটা আমরা চোখে দেখতে পাই না। এখন লাল বর্ণের দেখা যায় বলছে, লাল বর্ণের দেখা যাবে কি করে না, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা রেড সব থেকে বেশি, ম্যাক্সিমাম। কার না, দৃশ্যমান আলোর ক্ষেত্রে ল্যামডা রেড হচ্ছে সর্বোচ্চ। তাহলে এনার্জির সঙ্গে বা ল্যামডার সঙ্গে শক্তির কি সম্পর্ক, শক্তির হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। শক্তি বাড়লে ল্যামডা কমে, শক্তি কমলে ল্যামডা বাড়ে। তাহলে দেখো n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 তে আসলে অল্প শক্তি লাগছে, আর n ইকুয়াল টু 3 থেকে 4 থেকে 2,
5 থেকে 2, 6 থেকে 2 এগুলো বেশি শক্তি লাগছে, তাহলে অল্প শক্তি সব থেকে লাগছে এই n equal to 2 থেকে n equal to 3 থেকে 2 তে আসা। তাহলে যেখানে অল্প শক্তি লাগছে তারই তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, দ্যাট মিনস n equal to 3 থেকে n equal to 2। তাহলে অপশন এ ইজটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিছুই না, একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন। চলো একটু দেখে নাও, দেখে নিয়ে তারপরে এগোন। কম্পিউটারও বলছে দেখো অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোয়ান্টাম সংখ্যা n ও l এর নিম্নে প্রদত্ত মানগুলি দ্বারা প্রকাশিত ইলেকট্রন সমূহের শক্তির সঠিক ঊর্ধ্বক্রম। একদম সোজা কোশ্চেন। আমি এখানে কিছু কক্ষককে বলেছি, মানে কক্ষককে রিপ্রেজেন্ট করেছি যার n আর l ভ্যালু দেওয়া আছে। তাহলে n আর l ভ্যালু সংক্রান্ত আমি দুটো সূত্র পড়িয়েছিলাম, যে শক্তির ক্রম কাদের বেশি, মানে কিভাবে সাজাবো না, যদি n প্লাস l ভ্যালু যত কম হবে, কম হলে শক্তিও কম হবে। ঠিক আছে, n প্লাস m ভ্যালু যদি কম হয় শক্তি কম হবে, আর বেশি হলে শক্তি বাড়বে। আর একটা বলেছিলাম, যদি n প্লাস l ভ্যালু দুটি ক্ষেত্রে সমান হয়ে যায়, তাহলে দুটি ক্ষেত্রে যদি n ভ্যালু n প্লাস l ভ্যালু সমান হয়ে যায়, তাহলে যার n এর মান ক্ষুদ্র বা ছোট, ঠিক আছে, সেটি কম শক্তি সম্পন্ন, সেটি কম শক্তি সম্পন্ন। কি, যদি n এর মানটা ক্ষুদ্র হয়ে যায়। তাহলে ভালো কথা, আমি পরপর এগুলো সব ক্যালকুলেশন করে নিই। n প্লাস l ভ্যালু এটা কত হচ্ছে, 4 প্লাস 1 সমান 5 হচ্ছে। এর n প্লাস ভ্যালু 4 প্লাস 0 সমান 4 হচ্ছে। এর n প্লাস l ভ্যালু 3 প্লাস 2 সমান 5 হচ্ছে। এর n প্লাস l ভ্যালু 3 প্লাস 1 সমান 4 হচ্ছে। তাহলে দেখো, দুটোর ক্ষেত্রে 5 বেরিয়েছে, দুটোর ক্ষেত্রে 4 বেরিয়েছে। তাহলে আমি এটুকু বলবো যে এই দুটোর শক্তি কম তুলনায় এই দুটো অপশন 1 আর 3 এর শক্তি 2 আর 4 এর শক্তির থেকে বেশি। কিন্তু 2 আর 4 এর মধ্যে হুইচ ইজ লেস এনার্জেটিক, সেটা নির্ণয় করার জন্য কি না, আমার দ্বিতীয় সূত্র, যদি n প্লাস l ভ্যালু সমান হয়ে যায়, এখানেও 4 সেখানেও 4, তাহলে তাদের কি দেখবো, কার n মানটা কম আছে বা ছোট আছে। n এর মান কত, এখানে 4, n এর মান কত, এখানে 3, তাহলে যার n ভ্যালু কম আছে সে হচ্ছে সব থেকে কম শক্তি সম্পন্ন। তাহলে 4 হচ্ছে যে কম শক্তি সম্পন্ন। দেখো তো, এখানে 4 হচ্ছে কম শক্তি সম্পন্ন। তারপরে কে আছে, 2, তারপরে 2। এইবার দেখো, এদের দুজনের শক্তি 5 আর 5 দুজনে বেরিয়েছে, তাহলে দুজনের শক্তির মধ্যে যেহেতু n ভ্যালু সবার n প্লাস l ভ্যালু সমান হয়ে গেছে, তাহলে n ভ্যালু দেখবো, এর আছে 4, এর আছে 3, তার মানে 3 আগে বসবে, তারপরে 4 বসবে। অপশন এ হচ্ছে যে সঠিক অ্যান্সার। ভালো করে তোমরা দেখে নাও, দেখে নেওয়ার পরে আবার মানে লিখে নেবে আর কি খাতায়। দেখো অপশন কি বলছে, অপশন এ। এইবার দেখো আর দুটো কোশ্চেন আছে। 24 কোশ্চেন কি বলেছে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি পাউলির অপবর্জন নীতি মেনে চলে না। অপবর্জন নীতি খুব ভালো করে দেখবে। পাউলির অপবর্জন নীতি কি বলেছিল, পাউলির অপবর্জন নীতি বলেছিল যে কোন দুটো ইলেকট্রন, একটা নির্দিষ্ট পরমাণুর কোন দুটো ইলেকট্রন, তাদের 4টে কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না। তাহলে দেখো অপশন, দেখো আমি অপশনের সঙ্গে ম্যাচ করে দিই যে কোনটা মেনে চলছে না। এখানে দেখো সব ইলেকট্রন গুলো ঠিকঠাক সজ্জাতেই আছে। এইখানে দেখো একটা মানে ডিসপুট দেখা যাচ্ছে যে এই অরবিটালটা ফাঁকা রেখে এখানে পেয়ার করে দিয়েছে, কিন্তু এটা কি, মানে সবসময় তোমাদের দেখে কি মনে হবে যে এটাই ঠিক অ্যান্সার, কিন্তু না। এটা কোন রুল ভায়োলেট করছে, এটা হচ্ছে হোনস রুল ভায়োলেট করছে। ইলেকট্রন গুলো প্রথমে একটা স্পিনে বসবে,
বেশি থাকলে অপোজিট ঘূর্ণনে এসে বসবে। তাহলে এটা কিন্তু হুন্ডস রুল ভায়োলেট করছে। কিন্তু আমার কি দিয়েছে, পাউলিং অপবর্জন নীতি বা পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল। এইখানটাই দেখি, এইখানে দেখো তো এই দুটো ইলেকট্রন দুটোই যদি একটা স্পিনে থেকে যায়, তাহলে এটা যদি আমি ধরেই নিচ্ছি যে 2s কক্ষপথ, বোঝানোর জন্য ধরে নিচ্ছি 2s কক্ষপথ, 2s এ তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 2, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা l = 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0, স্পিন কোয়ান্টাম সংখ্যা সবই +12। তাহলে এই যে দেখো চারটে কোয়ান্টাম সংখ্যা এক হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি হচ্ছে যে ইনকারেক্ট, মানে অ্যাকচুয়ালি কারেক্ট, অপবর্জন নীতি মেনে চলছে না। ডিটাও করে দেখবে, ডিটা আসবে না। চলো দেখো কম্পিউটার বলছে। এইবার আমরা চলে এসেছি একদম লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, আজকে লাস্ট কোশ্চেন বলছে শোডিঞ্জারের তরঙ্গ সমীকরণে সাই কিসের প্রতিনিধিত্ব করে। শোডিঞ্জারের তরঙ্গ সমীকরণে সাই কিসের প্রতিনিধিত্ব করে। সাই কিসের প্রতিনিধিত্ব করে, বহুবার পড়ানোর সময় বলেছি, সাই প্রতিনিধিত্ব করে ওয়েভ ফাংশন বা তরঙ্গ আপেক্ষক। সাই হচ্ছে যে ওয়েভ ফাংশন বা তরঙ্গ আপেক্ষকের প্রতিনিধিত্ব করে। ওকে, তাহলে এইখানে দেখো 25টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা হলো, যেখানে তোমার আমার যতদূর নলেজের মধ্যে বলছি যে অ্যাটমিক স্ট্রাকচারের আমি কোনো একটা পোর্শন, রাদারফোর্ডের পরমাণু মডেল ছাড়া কোনো পোর্শন আমি বাদ রাখিনি। কেন না, আমার দেখো বোরের তত্ত্ব পড়েছে, বোরের তত্ত্ব থেকে কোশ্চেন এসেছে, কোয়ান্টাম নাম্বার থেকে কোশ্চেন এসেছে, শোডিঞ্জারের ইকুয়েশন থেকে একটা ছোট কোশ্চেন এসেছে, পরে আবার এ করবো, ডি ব্রগলি এসেছে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এসেছে। ঠিক আছে, অতএব প্রত্যেকটা পোর্শন টাচ করে করে কোশ্চেন করা হয়েছে। এইবার 100টা যে কোশ্চেন আছে, আরো যে 75টা কোশ্চেন আমরা করব, সেটা যদি আমরা সলভ করে ফেলি তাহলে দেখবো অ্যাটমিক স্ট্রাকচার আর আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে, প্র্যাকটিস তোমাকে পারফেকশনের দিকে নিয়ে যাবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তার আগে সবাই ভালো থাকবে।